মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা নিয়ে আদালত থেকে সিদ্ধান্ত আসতে হবে, সরকারের কিছুই করার নেই বললেন প্রধানমন্ত্রী। বিশৃঙ্খলা হলে ব্যবস্থা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, থাকছে আপিল বিভাগের 4 সপ্তাহ স্থিতাবস্থার আওতায়। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের স্মারকলিপি, অবিলম্বে সংসদ অধিবেশন ডেকে আইন পাশের অনুরোধ। শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। মেধাভিত্তিক দেশ করতে কোটা সংস্কার জরুরি বললেন খসরু। পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ট্রাম্প, হত্যার উদ্দেশ্যেই হামলা বলছে এফবিআই, বাইডেনকে দুষছে রিপাবলিকানরা। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কোটা নিয়ে সিদ্ধান্ত আসতে হবে আদালত থেকে, নিয়ে সরকারের এখন কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে রোববার গণভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। কোটা বিরোধী আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ধ্বংসাত্মক কর্মসূচি করলে আইন নিজের গতিতেই চলবে। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। পরীক্ষার প্রশ্নপত্র কিংবা অনিয়ম বিএনপির শাসনামলে শুরু হয়েছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, হাওয়া ভবন থেকে তালিকার মাধ্যমে পাশ করানো হতো, তবে এই নিয়ে সতর্ক অবস্থানে আছে সরকার। ওই বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো। এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয়, একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। এ সময় প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে তিস্তার পানি ভারতে আটকে আছে জানিয়ে তিস্তা মহাপরিকল্পনা ভারতের মাধ্যমে করলে ভালো হবে বলে মত দেন। আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে, এটা তো একটা ডিপ্লোম্যাসি। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে। আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা বাতিল করে সরকারের 2018 সালে পরিপত্র বাতিল করে দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ সব কোটা পুনর্বহাল করেন উচ্চ আদালত। এর ফলে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে আর বাধা নেই। এদিকে হাইকোর্টের এই রায় আপিল বিভাগের দেয়া স্থিতাবস্থার আওতায় থাকবে, আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই কোটা নিয়ে সরকারি পরিপত্র বাতিল করে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। 11 জুলাই আদালত থেকে কোটা পুনর্বহাল করে আংশিক রায় প্রকাশের পর আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তো থাকবে, কোটা প্রথা নাই, যে পরীক্ষাগুলি হচ্ছে আগের প্রথায় হবে। সুতরাং আমার মনে হয় না এখানে এত হাড়ি কিছু আছে। এখন স্টুডেন্ট যারা আন্দোলন করতেছে তাদেরকে কর্তৃপক্ষ সহ সবাই বারবার বলা হচ্ছে যে 7 আগস্ট পর্যন্ত অপেক্ষা করার জন্য। যেহেতু বিষয়টা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্ট ডিভিশনে,
হাইকোর্ট ডিভিশন একটা রায় দিয়েছে, সব পক্ষেরই দায়িত্ব হচ্ছে এই রায়ের বিরুদ্ধে যেহেতু আপিল হয়েছে, আপিলের রায়টাকে দেখা এবং আপিলের রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। রায়ে আদালত বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে 2012 সালের হাইকোর্টের একটি রায় ও 2013 সালে লিভ টু আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগের একটি রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বজায় রাখার কঠোর নির্দেশনা আছে এবং 30% কোটা পূরণ না হলে মেধা তালিকা অনুযায়ী নিয়োগ দেয়া হবে। তাই কোটা বাতিল করে 2018 সালে জারি করা প্রজ্ঞাপন অবৈধ এবং আদালত অবমাননার শামিল। মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি আদালত জেলা, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা বজায় রাখার আদেশ দেন। তবে সরকার চাইলে কোটা পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে। হাইকোর্টের এ রায় আপিল বিভাগ থেকে দেয়া স্থিতাবস্থার আওতায় থাকবে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবি জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবিলম্বে সংসদ অধিবেশন ডেকে আইন পাশ করার অনুরোধ জানান তারা। গণপদযাত্রা শেষে আন্দোলনের নেতারা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সহকর্মী মাজহারুল ইসলাম ও হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। আন্দোলনের 14তম দিনে গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। অন্যান্য প্রতিষ্ঠান থেকেও যোগ দেয় অনেকে। দীর্ঘ মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা করে শিক্ষার্থীরা। অভিনব পদযাত্রা নিয়ে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট মোড় ঘুরে বঙ্গভবনের পথে অগ্রসর হয়। নিরাপত্তা নিশ্চিতে পথে পথে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। 0 পয়েন্টে পদযাত্রা আটকে দেয় তারা। এ সময় সড়কে বসে পড়ে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যায় তারা। শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে ফিরে আসে। আন্দোলনকারীদের আশা, কোটা সংস্কারে 24 ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন ডেকে কার্যকরী ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি। আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি। রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা চাচ্ছি, সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। আমরা এই ক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। কোটা নিয়ে স্থায়ী সমাধান না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি মেনে নিয়ে দ্রুত ক্লাসে ফেরার পরিবেশ তৈরিতে সরকারের প্রতি জোর দাবিও জানান তারা। সহকর্মীদের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। রোববার সকালে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরীর 16 শহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এরপর জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিয়ে পদযাত্রা শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। আমাদের যে দাবিটি সুস্পষ্টভাবে নির্বাহী বিভাগের কাছে এবং পুরো জাতির সামনে বারবার উপস্থাপন করেছে। আমাদের এই আন্দোলনটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমাদের আন্দোলনটা সফল হচ্ছে। কোটা সংস্কার ও শিক্ষার্থী হামলার প্রতিবাদে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে স্মারকলিপি দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজ শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাশ ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকালে গণপদযাত্রার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসি কার্যালয়ে আসা শুরু করে। এ সময় সব ধরনের সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান তারা।
কোটা সংস্কারের দাবিতে রংপুরে গণপদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পায়ে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে। এ সময় শিক্ষার্থীদের উপর হামলা মামলার প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কারের দাবি তুলে ধরেন তারা। আমরা এই আন্দোলনের সুষ্ঠু একটা বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় অংশ আমাদেরকে সংহতি জানিয়েছেন বিবৃতির মাধ্যমে, আর ইতিমধ্যে আজকে সশরীরে মাঠে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আমাদেরকে সংহতি জানাচ্ছেন। ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে 56% যে কোটা, সেই কোটা আসলে একটা অযৌক্তিক কোটা। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম পর্যন্ত যে কোটা দিয়েছে সেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। সারা বাংলাদেশে আজকে ডিসি মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি নিয়ে সারা বাংলাদেশে আজকে আমাদের এই কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে। তারা মামলা তোলার যতই আলটিমেটাম দিক, এ নিয়ে তদন্ত হবে। কোটা আন্দোলনে উস্কানিদাতা আছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2 সপ্তাহ ধরে আন্দোলনে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সবশেষ এক দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। তবে শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি। জানান, আলটিমেটামে মামলা প্রত্যাহার হবে না, মেরিট না থাকলে এমনিতেই খারিজ হবে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। এগুলো আমরা যদি মেরিট না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব। চলমান কোটা আন্দোলনে উস্কানির অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সবকিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। অনুষ্ঠানে মাদকাসক্তি নিরাময় ও মাদক বিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ওয়েসিসকে দেশসেরা হিসেবে পুরস্কৃত করা হয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মেধাভিত্তিক দেশ গড়তে কোটা সংস্কার জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জীবিত মুক্তিযোদ্ধা ও অনগ্রসরদের জন্য কিছু সংরক্ষিত রেখে বাকি কোটা বাদ দেওয়ার দাবি জানান তিনি। আর কোটার নামে দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে দেশকে রাজনীতি শূন্য করার চেষ্টা চলছে বলে দাবি করেন বিএনপি নেতারা। তারা বলছেন, ভারত, চীন 2 পরাশক্তির প্রতিযোগিতার মধ্যে গিয়ে বর্তমান সরকার দেশকে বিপাকে ফেলেছে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে বেশ কিছুদিন ধরেই উত্তাল সারা দেশ। আদালতে ইস্যুটি ঝুলে থাকার পরও রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে কোটা ব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশের রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। আপনি কোটা দিয়ে কিছু নিয়ে যাবেন, প্রশ্নপত্র ফাঁস করে কিছু নিয়ে যাবেন, তারপরে আবার কিছু দলীয় লোকজনকে নিয়ে যাবেন, তাহলে বাংলাদেশের সাধারণ আমাদের যুব সমাজের জন্য থাকলোটা কি? কিছু তো থাকলো ওটা। যখন অনির্বাচিত অবৈধভাবে ক্ষমতা দখল করবেন, আপনার নির্ভরশীলতা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে, এবং আপনি যখন অন্যদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, তাদের স্বার্থ কিন্তু বাংলাদেশের স্বার্থের উপরে চলে যাচ্ছে। আজকের প্রেক্ষাপট তো সেটাই। নেতারা বলছেন, কোটা বহাল রেখে দেশে দুর্বৃত্তায়নের প্রক্রিয়া চালাচ্ছে সরকার, যার লক্ষ্য দেশকে রাজনীতি শূন্য করা। ভুয়া মুক্তিযোদ্ধার বংশধর বলি, এখন আওয়ামী লীগ দুর্বৃত্তেই তো আওয়ামী লীগদের চাকরি দিচ্ছে। তো আমি মনে করি এটা একটা আন্দোলন যেটা দেশের জন্য অত্যন্ত জরুরি। যারাই এখন ছাত্র,
তারা ছাত্র নামে পরিচিত হওয়া ভালো। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, এটা আমার বলার দরকারটা কি? সরকার বলতেছে বিকজ সরকার তাদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতেছে, এটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করতেছে। মুক্তিযোদ্ধা পর্যন্ত ঠিক আছে, মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও যদি সাহায্য করতে চায় একসময় মেনে নেওয়া যেতে পারে, কিন্তু এই যে নাতিদের জন্য দেওয়া, এটি জনগণের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হবে মুক্তিযোদ্ধারা, এর কোনো প্রয়োজন নেই বলে আমরা মনে করি। ভারতের প্রতি বর্তমান সরকারের আনুগত্য আর জনভিত্তি না থাকায় চীন সফরে সরকার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন বিএনপি নেতারা। ভারতের কথা দেশের ভিতরে রাজনীতিও আপনি কন্ট্রোল করবেন, আবার ভারতের কথা বিশ্ব রাজনীতিতেও আপনি চলবেন। আর খালি মালের দরকার হলে বেজিং চলো, এটাকে চাইনিজরা বুঝে না। পরাশক্তির মধ্যে একটি শক্তিকে সহায়তা করতে গিয়ে বাংলাদেশের জন্য বিপদ ডেকে নিয়ে আসছে বর্তমান সরকার, এতে জড়ানোর একেবারেই অবিবেচনাপ্রসূত। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যে রাজনৈতিক দলই হোক না কেন আগে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। আপনি জনগণ দ্বারা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার, যতক্ষণ পর্যন্ত মানুষের মনে সেই সন্দেহ থাকবে না দেশের জনগণ আপনাকে কোনো সম্মান করবে না বিদেশি আপনাকে সম্মান করবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পেনশন স্কিম প্রত্যাহারের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে তাদের আশা সরকার এই দাবি পূরণ করবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের অনলাইন সভায় এমন সিদ্ধান্ত হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাব মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ডক্টর জিনাত হুতার উপস্থিতিতে আবারও বৈঠকে বসেন শিক্ষকরা। জাতীয় পার্টিকে বিকল্প শক্তি সামনে আসতে হবে বলে মন্তব্য করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এ সময় কোটা প্রসঙ্গে বলেন, কোটা শুধু অনগ্রসরদের জন্য থাকা উচিত। জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন তিনি। সভায় হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক জীবন ও দেশে তার অবদানের কথা তুলে ধরেন আলোচকরা। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, আমরা কি থেকে মুক্তি চেয়েছিলাম? আমরা বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলাম। এই এখানকার মুসলমানরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গেছিল, কারণ তারা ডিভাইড করেছিল, সমাজকে ডিভাইড করেছিল এবং সেখানে তারা একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছিল। সেখানে আমাদের ছোটবেলায় আমরা দেখতাম ব্রিটিশ দরখাস্তের মধ্যে ইংরেজি দরখাস্তের লাস্টে লিখতে হতো আই কাম ফ্রম এ রেসপেক্টেবল ফ্যামিলি, তারপর লিখতে হতো ও ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আমরা এর বিরুদ্ধে গেছিলাম। এখন আওয়ামী লীগ এসে কি করছে? এখন একদিকে আওয়ামী লীগ আর একদিকে জনগণ। এখন কয়েকদিন পরে এখন লিখতে হয় না, কিন্তু এটা ভেরিফাই করা হয়, আই কাম ফ্রম আওয়ামী লীগ ফ্যামিলি। বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড শরীফ মেলামাইনের নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য। কেরানীগঞ্জে বিস্তীর্ণ জায়গায় শরীফনগর গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি, যেখানে রয়েছে জোরপূর্বক দখলের অভিযোগ। নিজ ক্ষমতায় নিজেদের হাউজিং এর ভেতর বসিয়েছে পুলিশ ফাঁড়িও। শুধু তাই নয়, আবাসিকের অনুমোদন নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক স্পেসও। সাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। কেরানীগঞ্জের কোনাখোলা, যতদূর চোখ যায় পুরো এলাকারই মালিক শরীফ মেলামাইনের শরীফ হাউজিং। 531 একর জমি নিয়ে গড়ে উঠেছে শরীফনগর। মাত্র 5 বছরে বিস্তৃত এলাকাটি কিভাবে দখলে নিয়েছে শরীফ হাউজিং, তার উত্তর খুঁজতে দেশ টিভি। শরীফনগরের ভেতরে মেলে একটি গ্রাম। স্থানীয়রা জানান, এখানকার বেশিরভাগ জমির মালিকই সনাতন ধর্মাবলম্বীরা, যাদের কারো থেকে জোরপূর্বক আবার কারো থেকে নকল দলিল তৈরি করে জমি দখলে নিয়েছে শরীফ হাউজিং। ওই একটা খারাপ দলিল করে ওই জায়গায় মনে করেন নাম খারিজ করে রয়েছে। আমার কাগজপত্র সবই আছে। আমার বাপে যে কিনছে জায়গাটা কই থেকে আইলো না আইলো সব কাগজপত্র আমার একটা জমি বেশি চাষ করতে পারি না, চাই মোড়া জমি নাঙ্গলের ঢুকতে দেয় না। অনেকেরই অভিযোগ, ন্যায্য মূল্য দেওয়ার কথা বলা হলেও তাদের পুরো টাকা পরিশোধ করেনি শরীফ হাউজিং। মাছ নাম পড়েছে গা, এক পাখি বা দুই পাখি, অনেক 4 মাস ধরলো ওর, কিন্তু আমার ওই 2 পাখি টিকবো না। আমার বেই জানা মাঝখানে আমার একটা রয়ে গেছে, কারণ আমার ঢুকবার জন্য হ্যাঁ 4 বালু ফালা লাগবে, হ্যাঁ এই লাইনে ঢুকা নাই, 5 জনের কম দামে দেন। আমার যেমন 45 বিঘা, ওই ঘরে আসছিল 30 বিঘা, ওই ঘরে আছে 15 বিঘা, 10 বিঘা, এই চিলাবাড়ি আছে 28 বিঘা।
সুইপার আছে একজনের 19 আছে, প্রায় লোক গ্রামে অত্র এলাকা যত আছে গ্রাম তার চেয়ে বেশি গ্রামের লোক। শরীফ অ্যাগ্রো ফার্ম, শরীফ পল্লী, শরীফ ফুড কোর্ট, শরীফ ফার্মাসিক্যাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে শরীফ মেলামাইনের। অভিযোগ রয়েছে আবাসনের কথা বলে এখানে শরীফ হাউজিং গড়ে তুলেছেন বাণিজ্যিক প্রকল্প। গড়ে উঠেছে শরীফ সুপারমার্কেট, শরীফ রোজ ভ্যালি মার্কেট। অভিযোগ রয়েছে শরীফ ফুড কোর্টের ভেতরে থাকা মার্কাস মসজিদ সরিয়ে নিতে বাধ্য করেছে প্রকল্পের লোকজন। এমনি উঠায় পারে নাই, ওই গরুর ফার্ম করে গরুর গন্ধ ছড়ায় দিচ্ছে, পরে বাধ্য হয়ে শুধু তাই নয়, এই শরীফনগরের কারণেই ক্ষমতার অপব্যবহার করে ভেতরে বসানো হয়েছে পুলিশ পাড়িও। শরীফ হাউজিং এর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান। এখানে আবাসিক একটা প্ল্যান তাদের ছিল, এখন সেটা বাণিজ্যিকভাবে তারা ব্যবহার করছে। সেই ব্যাপারে ইতিমধ্যেই উপজেলা পরিষদ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং আপনি যে কথাটি বললেন, অনেকের জায়গা তারা জোর করে নিয়েছে, এটি সত্য ঘটনা। অনেক কমপ্লেনও আমাকে এসছে, সেই কমপ্লেনেও আমি কাজ করেছি। যাদের সঠিক পাওনাটা তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, তাদেরকে ডেকে। এবং বিশেষ করে কিছু হিন্দু পরিবার আমাকে এসেছিলেন জাল দলিল করে, শরীফ হাউজিংয়ের লোকজনরা জাল দলিল করে তার সেগুলো দখল করেছিল, সেটা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে সঠিক টাকাটাও আমি বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলাম। হাউজিং এর নামে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। নিহত হন সন্দেহভাজন হামলাকারী সহ 2 জন। হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালানো হয়। তদন্ত শেষে এই তথ্য নিশ্চিত জানায় FBI। এই হামলাকে অসুস্থ মানসিকতা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফরিন মোয়ের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে আহত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতেও দমে যাননি তিনি। রক্তাক্ত অবস্থায় মঞ্চে উঠে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। এর পরপরই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে রিপাবলিকান প্রচার শিবির। প্রাণঘাতী হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে পুরো ঘটনার বর্ণনা দেন ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন হামলাকে অবিশ্বাস্য বলে আখ্যা দেন তিনি। শেষে ট্রাম্প লেখেন, ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলার পর থেকে নড়েচড়ে বসেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কারণ জানতে তোড়জোড় শুরু করেছে তারা। এরই মধ্যে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটি একটি সক্রিয় অপরাধের দৃশ্য। আমরা অন্যান্য ফেডারেল এজেন্সি, আমাদের রাষ্ট্রীয় অংশীদার এবং আমাদের স্থানীয় পুলিশ অংশীদারদের সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করছি। আর হামলাকারীর উদ্দেশ্য জানতে আমাদের অক্লান্ত পরিশ্রম অব্যাহত রয়েছে। এর মধ্যে হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে FBI। থমাস ম্যাথু ক্রুকস নামের 20 বছর বয়সী তরুণ পেনসিলভানিয়ার বেথাল পার্কের বাসিন্দা। পুলিশের গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি। ঘটনাস্থল থেকে একটি AR-15 স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে। এদিকে ট্রাম্পের ওপরে হামলার পরপরই এ নিয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলাকে অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন তিনি। এরই মধ্যে ট্রাম্পের সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে তার সঙ্গে ফোন আলাপ করেন বাইডেন। এ হামলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্র জুড়ে। নিরাপত্তার চাদরে পুরো দেশ। ঠিক তখনই দলের জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প। তার নির্বাচনী প্রচার শিবির স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে 15 থেকে 18 জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন হবে। এই সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার প্রতিবাদে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ আরও অনেকেই জানিয়েছেন নিন্দা। দ্রুত সুস্থতা কামনা করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন তারা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যা চেষ্টা। গুলি লেগে ফুটো হয়ে গেছে ট্রাম্পের ডান কান। অল্পের জন্য এ যাত্রায় তিনি প্রাণে বেঁচে গেলেন। শনিবার নির্বাচনী সমাবেশে তার উপর এমন ন্যাক্কারজনক হামলায় হতবাক বিশ্ব। সামাজিক মাধ্যম এক্সে রোববার সকালে তাৎক্ষণিক উদ্বেগ জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে তিনি লিখেছেন, গণতন্ত্র ও রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই। এমন ঘটনায় শোকাহত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রোববারের বার্তায় তিনি বলেছেন, রাজনৈতিক সহিংসতা সমাজে কোনো জায়গা নেই। যারা হামলার শিকার হয়েছেন তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ট্রাম্পের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতো তিনিও বলেছেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে কোনো সহিংসতা দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে বলে হুঙ্কার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে এক্সে বার্তা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। এই ঘটনাকে অন্ধকার অধ্যায় বর্ণনা করে ট্রাম্প ও নিহতদের পরিবারের পাশে আছেন জানিয়ে বার্তা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়াও হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, তাইওয়ান, নিউজিল্যান্ড সহ আরও অনেক দেশের সরকার প্রধান এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।